হাজার বছর আগে এক জেলের কাছে অনেকগুলো সোনার বার ছিল। ওই জেলে মারা যাওয়ার পর এই সোনার বারগুলো জেলের বউয়ের হাতে এসে পড়ে, কিন্তু তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য একদল সমুদ্রের ডাকাত তার পেছনে পড়ে যায়। সমুদ্রের ওই ডাকাতরা তাকে ভেবেছিল একজন অবলা নারী মাত্র, কিন্তু তারা এটা জানতই না যে এই নারী প্রায় ১০০ মানুষকে মারার ক্ষমতা রাখে। শেষমেশ এই সোনার বারগুলোকে মহিলা নিজের কাছে রাখতে পারছিল। মুভিটি শুরু হয় ১৮৪৬ সালের কেইম্যান দ্বীপপুঞ্জের একটি রোমাঞ্চকর কাহিনীর মধ্য দিয়ে। সেই সময় জলদস্যুদের দাপট প্রায় বিলুপ্তির পথে, আর তাদের মধ্যে যারা বেঁচে আছে তারা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য ভয়ানক হয়ে উঠেছে। ঠিক তেমনই একজন ভয়ঙ্কর জলদস্যু ক্যাপ্টেন কনর তার পুরো দলবল নিয়ে এসে আক্রমণ করে ক্যাপ্টেন বার্ডেনের জাহাজে। বার্ডেন অনেক চেষ্টা করলেও ভয়ঙ্কর কনর তার দলবলের সঙ্গে পেরে উঠছিল না। এর কারণ হলো বার্ডেন এখন আর জলদস্যু নয়, সে তার দলবল নিয়ে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করতে শুরু করেছিল। কিন্তু কনর তার কথা একেবারেই বিশ্বাস করতে চাইছিল না। সে লুট করার সময় বার্ডেনের জাহাজে একটা সোনার বারও খুঁজে পায়। সে ওই সোনার বারটি বার্ডেনকে দেখে জিজ্ঞাসা করে এই সোনার বার কোথায় পেয়েছ আর বাকি সোনাগুলো কোথায় লুকানো আছে। তবে বার্ডেন কিছুতেই মুখ খুলতে চাইছিল না। তখন কনর তার মুখ থেকে সত্যিটা বের করার জন্য বলে, তোমার পরিবার তো এখন কেইম্যান ব্র্যাকে অবস্থান করছে, তার মানে আমাদের এখন সেখানে গিয়ে সোনাগুলো খুঁজতে হবে। এই কথা বলেই কনর বার্ডেনকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। অন্যদিকে ৬ দিন হলেও বার্ডেনের জাহাজ ফিরছে না দেখে কেইম্যান দ্বীপের সবাই চার্চে গিয়ে প্রার্থনা শুরু করে দেয়। এদিকে বার্ডেনের স্ত্রী আর্সেলকে দেখা যায় যে বার্ডেনের জন্য ভীষণ চিন্তা করছিল। তবে বার্ডেনের বোন এলিজাবেথকে দেখা যায় সে তার ভাইয়ের ব্যাপারে তেমন কোনো নজর দেয় না। সে বেশ আনন্দের মধ্যেই নিজের সময় কাটাচ্ছিল। দেখা যায় তাদের বাড়িতে বিশেষ একটা অ্যালার্ম সিস্টেম সেট করা আছে, যাতে করে কেউ আসলেই ঘরের মধ্যে একটা সংকেত দেখা যায়। এতে করে এলিজাবেথ ও তার প্রেমিক সতর্ক হয়ে যায়। এদিকে আর্সেলের কথাবার্তায় তার ছেলে আইজ্যাকের ঘুম ভেঙে যায়। দেখা যায় আইজ্যাকের একটা পা ভাঙা। এর মধ্যেই আর্সেল ঘরে ঢুকেই একটা অদ্ভুত অস্বাভাবিকতা অনুভব করে, তাই সে দ্রুত তার ছেলেকে দেখতে চলে আসে। ছেলেকে সুস্থ দেখে আর্সেল কিছুটা স্বস্তি পায়। আইজ্যাক বলে ওঠে, বাবা গিয়েছে আজ ৫৯ দিন হয়ে গেল, এখনও সে ফিরছে না কেন? তবে ফিরবে বাবা। এই কথা শুনে আর্সেল তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সে আগামীকালই চলে আসবে। এদিকে এলিজাবেথ তার প্রেমিককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেয় আর রাতের বেলা একটা জায়গায় দেখা করার কথা বলে আর প্ল্যান করে সেখান থেকে পালানোর জন্য। এলিজাবেথের প্রেমিক যেতেই সেখানে আর্সেল চলে আসে। সে ঘরে ঢুকতেই দেখতে পায় পুরো ঘরই এলোমেলো হয়ে আছে। এসব দেখে সে বেশ বিরক্তি প্রকাশ করে। এ কথা শুনে এলিজাবেথ জানায় সে এই দ্বীপে থাকতে রাজি না, সে বাইরের দুনিয়া ঘুরে দেখতে চায়। তবে আর্সেল তাকে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গায় তাদের জন্য সবথেকে নিরাপদ জায়গা। আর্সেল আইজ্যাকের জন্মদিন উপলক্ষে তার জন্য একটা কেক বানানোর কথা বলে সেখান থেকে চলে যায় আর বাইরে এসে একটা নারকেল পেড়ে সেটা দিয়ে কেক বানায় আইজ্যাকের জন্য। কিন্তু জন্মদিনে বাবা পাশে নেই বলে আইজ্যাক ভীষণ মন খারাপ করছিল। এটা দেখে আর্সেল বিশেষ একটা ছুরি আইজ্যাককে উপহার দেয়, যেটা কিনা আগে সে নিজে যুদ্ধে ব্যবহার করত। ছেলেকে কোনোভাবে ভোলাতে পারলেও আর্সেল নিজে ভীষণ অস্বস্তি বোধ করতে থাকে বার্ডেনের জন্য। সে বার্ডেনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে ভীষণ মিস করতে শুরু করে। সেও বুঝতে পারছিল না যে বার্ডেন এত দেরি কেন করছে। এদিকে দস্যু কনর তার পুরো দলবল নিয়ে কেইম্যান দ্বীপে এসে হাজির হয়। দেখা যায় এলিজাবেথের সেই প্রেমিকও তাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে এলিজাবেথ তার প্রেমিকের সঙ্গে পালানোর জন্য নিজের সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে ফেলে আর ঘর থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই তার বাড়ির সতর্ক সংকেতটি বাজতে শুরু করে। সেই আওয়াজে আর্সেলের ঘুম ভেঙে যায়। সে উঠে এলিজাবেথকে ডাকতে গেলে সেখানে কোথাও দেখতে পায় না। এরপর সে জানালা দিয়ে বাইরে তাকাতেই লক্ষ্য করে কিছু লোকজন অস্ত্র হাতে নিয়ে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। বিপদ বুঝতে পেরে আর্সেল দ্রুত আইজ্যাককে উঠিয়ে ঘরের মেঝের নিচে বানানো একটা গোপন কুঠুরির মধ্যে লুকিয়ে ফেলে আর নিজে বন্দুক হাতে লড়াইয়ের জন্য বেরিয়ে যায়। এর মধ্যেই কনরের ৩ জন লোক ঘরের মধ্যে প্রবেশ করে আর আর্সেলের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে আর্সেল তাদের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না। সে তাদের জিজ্ঞাসা করে তারা কি চাইছে। লোকগুলো তখন ধনসম্পদ দাবি করে। এই কথা শুনে আর্সেল বার্ডেনের ছবির দিকে তাকায়। তবে সেখানে তারা সামান্য কিছু টাকা পয়সা দেখে ভীষণ ক্ষেপে যায় আর সোনার বারটি বের করে সেগুলো কোথায় আছে জানতে চায়। আর্সেল তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কারা, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে উল্টো আর্সেলকে বন্দী করার আদেশ দেয়। পরের দিন সকালে দেখা যায় দস্যু কনর সেই দ্বীপে চলে এসেছে। ঘাটের কমান্ডো এই অপরিচিত লোকটিকে দেখে জিজ্ঞাসা করে এ কে এবং কোথা থেকে এসেছে। কনর সোজাসুজি জানিয়ে দেয় যে সে কোথায় যাবে বা না যাবে তা কাউকে বলতে বাধ্য নয়। এসব শুনে কমান্ডো ধারণা করে যে এই লোকটা নিশ্চয়ই কোনো জলদস্যু। কনর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আর্সেলের কথা জিজ্ঞাসা করে। এই প্রশ্নে কমান্ডোর সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে গির্জার ফাদার জলদস্যুদের দেখতে পেয়ে সবাইকে দ্রুত গির্জার ভিতরে আশ্রয় নিতে বলে আর বাইরে কামান প্রস্তুত করে রাখে। কমান্ডো ব্রিটিশ সেনাদেরকে ভয় দেখে কনরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কনর উত্তর দেয় সে ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে অভ্যস্ত। এই কথা বলে সে কমান্ডোকে আঘাত করে আহত করে ফেলে। দ্বীপের লোকেরা কামান চালাতে গেলে কনরের স্নাইপাররা দূর থেকে তাদেরকে মেরে ফেলে।
এরপর কনরের সহকারী লি তার দলবল নিয়ে দ্বীপে নেমে পড়ে। অন্যদিকে জলদস্যুরা আর্শেলকে ফাঁসি দিয়ে মারার চেষ্টা করছিল। সেই অবস্থাতেই আর্শেল তার স্বামী বার্ডেনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু লোকগুলো উত্তর না দিয়ে হাসাহাসি শুরু করে দেয়। এই সুযোগে আর্শেল ফাঁসির দড়ি ছিঁড়ে তাদের উপরে আক্রমণ করে বসে। সে কয়েকজনকে মেরে ফেললেও নিজে প্রচণ্ড রকমের জখম হয় এবং তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তে শুরু করে। তবুও সে নিজের সব শক্তি দিয়ে বাকি দস্যুগুলোকেও শেষ করে ফেলে। এদিকে আহত কমান্ডো দস্যুদেরকে মারার জন্য কামানে আগুন দিতে যায়, কিন্তু কনর এসে তাকে আটকে দেয় এবং বন্দী করে। অন্যদিকে এলিজাবেথ তাদের ঠিক করার জায়গায় এসে পৌঁছায়, কিন্তু সেখানে তার প্রেমিকের লাশ দেখে ভয় জোপের মধ্যে লুকিয়ে পড়ে। দস্যুরা কমান্ডোকে কামানের মুখে ফেলে আর্শেলের ঠিকানা জানতে চায়। নিজের প্রাণ বাঁচাতে কমান্ডো শেষ পর্যন্ত ঠিকানা বলে দেয়, কিন্তু কনর তাকে বিশ্বাসঘাতক বলে কামানের গোলায় উড়িয়ে দেয়। এলিজাবেথ লুকিয়ে এইসব দেখছিল। এরপর কনর ঘোষণা করে গির্জার ভেতরে যারা আছে তারা যদি আত্মসমর্পণ করে তবে তাদের কিছুই করা হবে না। আর্শেল দ্রুত তার ছেলেকে গোপন কুঠুরি থেকে বের করে আনে, কিন্তু মায়ের রক্তমাখা বিভৎস রূপ দেখে আইজ্যাক ভীষণ ভয় পেয়ে যায়। আর্শেল নরম সুরে বলে, আমি তোমার মা, ভয় পেও না। সে আইজ্যাককে 3 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলে, কারণ এই জায়গা আর নিরাপদ নয়। এমন সময় বাইরে পায়ের আওয়াজ শুনে আর্শেল বন্দুক হাতে তৈরি হয়, কিন্তু দেখা যায় লোকটা জলদস্যু নয়, সে হলো গির্জার ফাদার। ফাদার জানায় জলদস্যুদের কাছে অনেক আধুনিক অস্ত্র আছে যা সে আগে কখনো দেখেনি। যখনই আর্শেল কনরের নাম শুনে তার চোখে মুখে ভয় ও দুশ্চিন্তা ফুটে ওঠে। তাদের কথা শুনে বোঝা যায় কনরের সাথে আর্শেলের কোনো পুরনো সম্পর্ক ছিল। আয়নায় নিজের রক্তমাখা চেহারা দেখে আর্শেল নিজেও চমকে ওঠে। সে দ্রুত পরিষ্কার হয়ে নতুন পোশাক পরে নেয়। ফাদার তাকে ক্যাপ্টেন বলে ডাকলে আর্শেল বিরক্ত হয়ে ওই নাম ডাকতে বারণ করে। এতে বোঝা যায় আর্শেলের অতীতে কোনো রহস্যময় ইতিহাস লুকিয়ে আছে। আইজ্যাক তখন এলিজাবেথের লেখা একটা চিঠি আর্শেলকে দেখায়। চিঠি পড়ে আর্শেল জানতে পারে এলিজাবেথ তার প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছে। আর্শেল খুব রাগ করলেও এখন তার একমাত্র লক্ষ্য ছেলেকে রক্ষা করা। আইজ্যাক তার জন্মদিনে সেই উপহার দেওয়া ছুরিটার কথা জিজ্ঞাসা করলে আর্শেল রক্তমাখা সেই ছুরিটা ধুয়ে তার হাতে দেয়। এরপর আইজ্যাককে একটা হুইল চেয়ারে বসিয়ে সে ফাদারকে বলে তাকে পাহাড়ের ওপাশে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে। আর্শেল আইজ্যাককে ফাদারের সাথে পালানোর সময় বনের কুমির থেকে সাবধানে থাকতে বলে। আইজ্যাক তার মাকে ছাড়া যেতে না চাইলেও আর্শেল তাকে কথা দেয় যে এলিজাবেথকে নিয়েই ফিরবে। এরপর আর্শেল গোপনে কনরের লোকজনের উপর নজর রাখতে গিয়ে এলিজাবেথকে দৌড়ে আসতে দেখতে পায়। সে দ্রুত এলিজাবেথের মুখ চেপে তাকে আড়ালে নিয়ে আসে এবং দস্যুদের সাথে পালানোর চেষ্টার জন্য বকা দেয়। এলিজাবেথ কাঁদতে কাঁদতে জানায় যে দস্যুরা তার প্রেমিককে মেরে ফেলেছে। আর্শেল মন খারাপ করলেও জানায় যে এখন বাড়িতে ফেরা আর নিরাপদ নয়। এদিকে কনর তার দলবল নিয়ে আর্শেলের বাড়িতে গিয়ে কাউকে দেখতে পায় না। তবে সেখানে নিজের 2জন লোকের লাশ দেখে কনরের সহকারী লি প্রচণ্ড রেগে যায়। সে বেঁচে থাকা তৃতীয় লোকটিকে জেরা করে, কারণ সে বলছিল আর্শেলকে বন্দী করেছে। কনর বুঝতে পারে এসব আর্শেল একাই করেছে। সে বাড়ির বাইরে চাকার দাগ দেখে নিশ্চিত হয়ে যায় যে আর্শেলের সাথে তার পঙ্গু ছেলেও আছে। কনর আদেশ দেয় আর্শেলকে জীবিত এবং বাকি সবাইকে মেরে ফেলার জন্য। পথে ফাদার ও আইজ্যাক বিপদের গন্ধ পেয়ে সতর্ক হয়ে যায়। ঠিক তখনই সেখানে আর্শেল ও এলিজাবেথ পৌঁছে যায়। তারা সবাই মিলে একটি নদী পার হওয়ার জন্য নৌকায় দড়ি ব্যবহার করে। প্রথমে আইজ্যাক ও এলিজাবেথ ওপারে চলে যায়, কিন্তু ফাদার ও আর্শেল যাওয়ার আগে সেখানে কনরের লোক চলে আসে। ফাদার তখন আর্শেলকে বাঁচাতে দড়িটা কেটে দিয়ে তাকে ওপারে পাঠিয়ে দেয় এবং নিজে বন্দী হয়ে যায়। আর্শেল বাধ্য হয়ে আইজ্যাক ও এলিজাবেথকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কনর যখন নদীর পাড়ে আসে আর্শেল একটা গাছের উপরে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কনর ফাদারকে দেখে চিনে ফেলে, কারণ ফাদার নিজেও একসময় জলদস্যু ছিল। পরে সে নিজেকে শুধরে নিয়েছে। কনর আর্শেলের খোঁজ জানতে চাইলে ফাদার কিছু বলে না, বরং কনরের মুখে থুতু দেয়। এতে রেগে গিয়ে কনর ফাদারের পায়ে গুলি করে। গাছ থেকে এসব দেখে আর্শেল একটু নড়াচড়া করতেই দস্যুরা তাকে দেখে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। আর্শেল পালিয়ে যাওয়ার সময় দস্যুরা নদী পার হতে গেলে কুমির তাদের উপরে আক্রমণ করে দেয়। 3 জন ওপারে যেতে পারলেও বাকিরা মারা যায়। ওপারে গিয়ে দস্যুরা আবারও আর্শেলকে আক্রমণ করে, কিন্তু আর্শেল তাদের সবাইকে খতম করে দেয়। তখন কনর চিৎকার করে আর্শেলকে ব্লাডি মেরি বলে ডাক দেয়। এই কথা শুনে আর্শেল চমকে ওঠে। কনর জানায় যে আর্শেলের স্বামী বার্ডেন এখনও বেঁচে আছে। সে প্রস্তাব দেয় যদি বার্ডেনকে জীবিত ফেরত পেতে চাও তাহলে সোনা নিয়ে রাতে তার সঙ্গে দেখা করতে হবে। এই ডিল শুনে আর্শেল রাগে চিৎকার করে ওঠে। সবশেষে আর্শেল আইজ্যাক ও এলিজাবেথকে নিয়ে অন্ধকার একটা গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে সাজানো গোছানো জিনিসপত্র দেখে তারা অবাক হয়ে যায়। এটি ছিল আর্শেলের একটি গোপন আস্তানা। সেখানে গিয়েই আর্শেল মাটি খুঁড়তে শুরু করে। এলিজাবেথ অবাক হয়ে জানতে চায় এসব সে কোথায় পেয়েছে। আর্শেল জানায় সে বিভিন্ন জায়গা থেকে এসব সংগ্রহ করেছে। আর্শেল জানায় এই ক্যাপ্টেন কনর আগে ইস্ট ইন্ডিয়ার কোম্পানি হয়ে কাজ করত, কিন্তু পরে সে ভালোবাসায় পড়ে একজন ভয়ানক জলদস্যু হয়ে ওঠে। আইজ্যাক অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি গল্পের বইয়ের মতো জলদস্যু। আর্শেল তাকে এইসব নিয়ে ভাবতে বারণ করে। অন্যদিকে কনরের দলবল এখন আর্শেলের বাড়িটিকে তাদের আস্তানা বানিয়েছে। তাদের একজন লোক কনরের সহকারী লিয়ের কাছে আরও বেশি টাকা দাবি করে, কারণ তারা একজন শক্তিশালী শত্রুর উপরে লড়াই করছিল। তখন লি জানায় আর্শেল সাধারণ কেউ না, সে একসময় কনরকে ছুরি মেরে সব সোনা নিয়ে পালিয়ে গিয়েছিল।
এলিজাবেথ তখন আর্সেলের পরিচয় জানতে চায়। তখন আর্সেল সবকিছু খুলে বলে। সে জানায় ছোটবেলায় তার চোখের সামনে কনর তার বাবা মাকে খুন করে তাকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর তাকে বাধ্য হয়ে জলদস্যুর ট্রেনিং নিতে হতো এবং সে একজন ভয়ঙ্কর দস্যুতে পরিণত হয়। এরপর আর্সেল মাটি খুঁড়ে একটি বক্স বের করে যা সোনায় ভরা ছিল। এত সোনা দেখে আইজ্যাক ও এলিজাবেথ অবাক হয়ে যায়। আর্সেল জানায় সে এগুলো তাদের ভবিষ্যতের জন্যই জমিয়ে রেখেছিল। এলিজাবেথ অবাক হয়ে বলে, আমার ভাই কি এসব জানতো? আর্সেল উত্তর দেয়, তোমার ভাই আমাকে শুধু রান্নাবান্নার জন্য বিয়ে করেনি। এরপর সে যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র ও গোলাবারুদ বের করে প্রস্তুতি নিতে শুরু করে। আইজ্যাক গোলাবারুদে হাত দিতে গেলে আর্সেল ভয় পেয়ে তাকে সরিয়ে দেয়। যাওয়ার আগে আইজ্যাক তার মায়ের কাছ থেকে কথা নেয় যে সে যেন তার বাবাকে ফিরিয়ে আনে। অন্যদিকে কনর নিজের শরীরে সেই পুরনো ক্ষতটি দেখছিল যা আর্সেল তাকে দিয়েছিল। বাইরে তার লোকেরা বার্ডেনকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু কনর এসে তাদেরকে থামিয়ে দেয়। বার্ডেন কনরকে আর্সেলের শক্তির কথা মনে করিয়ে দেয়। কনরও স্বীকার করে যে একসময় তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকলেও এখন তারা চরম শত্রু। এদিকে আস্তানায় এলিজাবেথ একটা বই খুঁজে পায় যেখানে আর্সেলের বিভিন্ন যুদ্ধের ছবি ও খবর লেখা ছিল। আর্সেল তার মিশন শুরু করে। সে সরাসরি না গিয়ে একটি পরিত্যক্ত কুয়োর গোপন পথ দিয়ে কনরের আস্তানায় ঢুকে পড়ে। অত্যন্ত নিপুণতার সাথে সে একে একে নিঃশব্দে দস্যুদেরকে খতম করতে শুরু করে। শেষ পর্যন্ত সেই ঘরে পৌঁছায় যেখানে বার্ডেনকে শিকলে বন্দী করে রাখা হয়েছিল। প্রিয় মানুষটাকে জীবিত দেখে আর্সেলের মুখে হাসি ফুটে ওঠে। বার্ডেন আইজ্যাক ও এলিজাবেথের কথা জিজ্ঞাসা করলে আর্সেল জানায় তাদেরকে নিরাপদ জায়গায় রেখে এসেছে। বার্ডেন আর্সেলের অতীতের কথা ও কনরের সাথে তার সম্পর্কের কথা জানতে চায়। আর্সেল দীর্ঘশ্বাস ফেলে জানায়, উত্তাল সমুদ্রে টিকে থাকা লড়াইয়ে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুই করতে হয়। বার্ডেন তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে যে এসব জানলে তার ভালোবাসায় কোনো কমতি হবে না। আর্সেলও স্বীকার করে যে বার্ডেনের নিঃস্বার্থ ভালোবাসায় তাকে বদলে দিয়েছে। আর্সেল বার্ডেনের শিকল খোলার চেষ্টা করে কিন্তু পারছিল না। ওদিকে দস্যু লি যখন রেডিওতে তার সাথীদের কোনো সারা শব্দ পায় না তখন কনর বুঝে যায় যে আর্সেল চলে এসেছে। আর্সেল কোনো উপায় না পেয়ে বার্ডেনের হাতে একটা ছুরি দিয়ে বলে এটি নিজেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করবে। এরপর বার্ডেনকে বাঁচাতে আর্সেল নিচে ধরা দেওয়ার জন্য সামনে বেরিয়ে আসে। আর্সেলকে দেখে লি অবাক হলে আর্সেল তাকে বিদ্রুপ করে বলে। লি দম্ভ করে জানায় সে এখন এই দলের প্রধান কমান্ডার। এরই মধ্যে কনর বন্দি বার্ডেনকে বাইরে বের করে আনে। আর্সেলের দিকে তাকিয়ে কুৎসিত এক হাসি দিয়ে বলে, অনেকদিন পর দেখা হলো ডার্লিং, আমার সেই কুখ্যাত ব্লাডি মেরি। এখন কি অবস্থা তোমার? উত্তরে আর্সেল চরম ঘৃণার সঙ্গে বলে, আমার নাম মেরি নয়। এই কথা শুনে কনর তাকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে বলে, সেই আর্সেলের মতো এক অনাথ মেয়েকে তিলে তিলে করে বড় করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর্সেল গর্জে উঠে বলে, এসব তুমি আমার উপরে কোনো দয়া করোনি, উল্টো আমার পরিবারকে শেষ করে আমার শৈশবকে কেড়ে নিয়েছ। তাই তোমার সঙ্গে আমি যা করেছি তা একদমই ঠিক করেছি। আমি শুধু আমার প্রতিশোধ নিয়েছি। আর্সেল সবাইকে চমকে দিয়ে কুয়োর ভেতর থেকে সোনা ভর্তি সেই বক্সটি টেনে উপরে তুলে আনে। সোনার বক্স দেখে কনরের চোখে লোভ ও উন্মাদনা ফুটে ওঠে। কনর বলে, এই সোনা পাওয়াই ছিল আমার প্রথম কাজ, তবে তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি তো পেতেই হবে। দেখা যায় এক স্নাইপার দূর থেকে বার্ডেনের বুকে নিশানা করে বন্দুক তাক করে আছে। কনর হুমকি দেয় যে আর্সেলের ভুলের শাস্তি এবার তার ছেলেকে পেতে হবে। ছেলের বিপদের কথা শুনে বার্ডেন রেগে ফেটে পড়ে। সে কিছু না ভেবেই তার হাতে লুকোনো ছুরি দিয়ে নিজেকে মুক্ত করে কনের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তলোয়ার যুদ্ধ। এই সুযোগে আর্সেল একটার পর একটা বিস্ফোরণ ঘটিয়ে কনরের বিশাল বাহিনীকে অনেকটাই খতম করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে বার্ডেন কনরের সঙ্গে পেরে ওঠে না এবং মাটিতে লুটিয়ে পড়ে। প্রিয় মানুষটাকে বাঁচাতে আর্সেল তার সব অস্ত্র ত্যাগ করে কনরের কাছে আত্মসমর্পণ করে। সে কান্নায় ভেঙে পড়ে বার্ডেনকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে, কিন্তু নির্দয় কনর কোনো দয়া দেখায় না। সে অবাক হয় যে একজন সাধারণ জেলের জন্য আর্সেলের এত ভালোবাসা। এখানে জানা যায় যে বার্ডেন বা এই দ্বীপের কেউ আসলে জলদস্যু ছিল না, তারা ছিল সাধারণ মৎস্যজীবী। আসলে তার ভয়ঙ্কর অতীত লুকিয়ে বার্ডেনের সঙ্গে সুন্দর একটা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু কনর আর্সেলের সামনে বার্ডেনকে নৃশংসভাবে মেরে ফেলে। আর্সেল বার্ডেনের দিকে এগোতে গেলে পেছন থেকে লি তার পায়ে গুলি করে। কনর তাকে শেষ করতে এগিয়ে এলে আর্সেল বুদ্ধি করে কুয়োর দড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন সোনার বক্সের কাছে পৌঁছতেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সেই সুযোগে আর্সেল কুয়োর সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এদিকে এলিজাবেথ একটি পুরনো বই পড়ে জানতে পারে যে সেই সোনার বক্সটি আর্সেল অনেক বছর আগেই উদ্ধার করেছিল। এরপর বার্ডেনের সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। বই থেকে এলিজাবেথ আর্সেলের অতীতের সব রহস্য জানতে পারে। সে কতটা ভয়ঙ্কর ডাকাত ছিল এবং তার কতগুলো সফল মিশন ছিল। সবশেষে যখন সে আর্সেলের পরিচয় জানতে পারে তখন সে ভয় পাথর হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে গুলিবিদ্ধ অবস্থায় আর্সেল সেখানে এসে পৌঁছায়। অন্যদিকে সোনাগুলো নষ্ট হতে দেখে কমান্ডার লি ভীষণ ক্ষেপে যায় এবং কনরকে দোষ দিতে শুরু করে। লি ও কনর একে অপরের দিকে বন্দুক তাক করে, কিন্তু লি কিছু করার আগেই কনর তাকে গুলি করে মেরে ফেলে। এরপর কনর তার বাকি সৈন্যদেরকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে। সে একটি সরকারি নোটিশ দেখিয়ে বলে যে ব্লাডি মেরির মাথা এনে দিতে পারবে সরকার তাকে সব ধরনের অপরাধ ক্ষমা করে দেবে। আসলে কনর তার হারানো ক্ষমতা ফিরে পেতে এই আর্সেলকে ব্যবহার করতে চাইছিল। এদিকে এলিজাবেথ কোনোভাবে আর্সেলের পা থেকে গুলিটা বের করে ফেলে এবং তার অতীত নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এলিজাবেথের প্রশ্নের জবাবে আর্সেল কোনো দ্বিধা না করেই বলে,
তুমি বই পড়ে আমাকে যতটা ভয়ঙ্কর মনে করেছ বাস্তবে আমি তার থেকেও নৃশংস। আর্শেল বেশ ভালোভাবেই বুঝতে পারছিল যে কনর অবশ্যই তার দলবল নিয়ে এখানেও আক্রমণ করবে, তাই সে আবারও এলিজাবেথ এবং আইজ্যাককে বাঁচানোর পরিকল্পনা করে। আর্শেল এলিজাবেথকে গুহার গোপন পথে আগুন লাগানোর দায়িত্ব দেয় এবং আইজ্যাককে দেয় একটা ছোট্ট নৌকা সমুদ্রে ভাসানোর কাজ। আইজ্যাক ভয় পেয়ে বলে আমি এটা পারবো না, কিন্তু আর্শেল তাকে আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি জানি তুমি অবশ্যই পারবে। এরই মধ্যে কনর তার লোকবল নিয়ে সেখানে চলে আসে, কিন্তু আর্শেলের পাতা ফাঁদে পড়ে তারা একে একে প্রাণ হারাতে শুরু করে। দুই পক্ষের গোলাগুলিতে পুরো জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়। গুহার মধ্যে এলিজাবেথ আগুন লাগিয়ে দিলে শত্রুপক্ষ বিপদে পড়ে যায়। এক পর্যায়ে এলিজাবেথ শত্রুমুখে পড়লেও আর্শেলের নিখুঁত নিশানার কারণে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ওদিকে আইজ্যাক কোনোভাবে একটি নৌকার সাহায্যে সমুদ্রের বুকে নেমে পড়ে। সকাল হলে কনর আর্শেলকে যুদ্ধের আহ্বান জানায় এবং আর্শেল গুহার বাইরে বেরিয়ে আসে। দুই চিরশত্রুর মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। তলোয়ার যুদ্ধের এক পর্যায়ে আর্শেল প্রায় কনরের হাতে মারাই যাচ্ছিল, কিন্তু কনর তাকে শেষবারের মতো হার মানার সুযোগ দেয়। আর্শেল বেঁচে থাকতে কিছুতেই হার মানতে রাজি ছিল না। সে আবারও লড়াই করতে শুরু করে। এই সুযোগে এলিজাবেথ পেছন থেকে এসে কনরকে গুলি করে দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে আর্শেল কনরের বুকে তলোয়ার বসিয়ে এফোর করে দেয়। কনর মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর আইজ্যাক তার নৌকাটি নিয়ে তীরের দিকে ফিরে আসে। দেখা যায় ওই নৌকায় অনেকগুলো সোনার বার লুকানো ছিল। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দূরে দেখা যায় রাজকীয় বিশাল সেনাবাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। এসব দেখে আর্শেলের মুখে এক অজানা ভয়ের সৃষ্টি হয়। এমন এক আশঙ্কাজনক দৃশ্যের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়, যার মানে হলো এই মুভির দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে। আর বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। এই ভিডিওটা 2026 সালে কেবলমাত্র মুক্তি পেয়েছে, তাই আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।